মিশর নীল নদের তীরে আফ্রিকা মহাদেশের এক রহস্যময় দেশ, যার ইতিহাস হাজার বছরের পুরনো। বিশালাকার পিরামিড, প্রাচীন ফারাওদের অভিশাপ আর অতিপ্রাকৃত রহস্যে ঘেরা এই দেশ বিশ্বের অন্যতম প্রাচীন ও বিস্ময়কর সভ্যতার স্মারক। একসময় এই ভূমি ছিল শক্তিশালী রাজাদের শাসনভূমি, যাদের দেহ মমি করে সংরক্ষণ করা হয়েছে, যা আজও সময়কে হার মানিয়ে টিকে আছে। আজকের এপিসোডে আমরা জানব মিশর দেশ সম্পর্কে, জানব নীল নদের ধারে গড়ে ওঠা মিশরের উত্থান পতনের আসল কারণ কি, এবং আরও জানব এই মিশরের মাটিতে থাকা তুতানখামুনের মমির অভিশপ্ত হয়ে ওঠার ইতিহাস। এশিয়ার বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মিশর উত্তর আফ্রিকার উত্তর পূর্ব কোণে অবস্থিত একটি দেশ, যা তার প্রাচীন মিশরীয় সভ্যতা, বিস্ময়কর পিরামিড এবং নীল নদের জন্য পরিচিত। দেশটির ভৌগোলিক অবস্থান অত্যন্ত কৌশলগত, কারণ এটি আফ্রিকা ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত। মিশরের উত্তরে রয়েছে ভূমধ্যসাগর, যা দেশটিকে দক্ষিণ ইউরোপের দেশগুলোর সঙ্গে সংযুক্ত করেছে। মিশরের পূর্ব দিকে সীমান্ত ঘেঁষে রয়েছে লোহিত সাগর, যা সুয়েজ খালের মাধ্যমে ভূমধ্যসাগরের সঙ্গে সংযুক্ত। দেশটির উত্তর পূর্ব সীমান্তে ইসরায়েল এবং গাজা উপত্যকা অবস্থিত, যা রাজনৈতিক এবং কৌশলগত দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। মিশরের পশ্চিম সীমান্তে রয়েছে লিবিয়া এবং দক্ষিণে রয়েছে সুদান। এছাড়াও এই দেশের বেশিরভাগ অঞ্চলই সাহারা মরুভূমির। নীল নদকে মিশরের প্রাণ বলা হয়। এই নদী ছাড়া মিশরকে কল্পনাই করা যাবে না। এই নদী প্রাচীন মিশরীয় সভ্যতারও ভিত্তি। প্রায় ৬,৮০০ কিলোমিটার দীর্ঘ এই নদী, যা উগান্ডা এবং ইথিওপিয়া থেকে উৎপন্ন হয়ে মিশর হয়ে ভূমধ্যসাগরে গিয়ে মিশে যায়। নীল নদ হচ্ছে মিশরের গাঁথনির মতো, কারণ এটি ছিল প্রাচীনকালে কৃষির সিংহভাগ উৎস। প্রতি বছর নদীর বন্যা কৃষকদের জন্য এক আশীর্বাদ ছিল, কারণ এর পানির সঙ্গে যে সাদা পলিমাট নদীর তলদেশ থেকে উঠে আসে, তা মাটি উর্বর করে তুলত। প্রাচীন মিশরীয়রা এই নদীকে হাপি অর্থাৎ জীবনের দেবতা হিসেবে পূজা করত, কারণ তাদের জীবিকার অন্যতম বড় অংশ আসত এই নদী থেকেই। নীল নদ মিশরের এক কোণ থেকে আরেক কোণ পর্যন্ত প্রভাব বিস্তার করেছিল। নীল নদকে ঘিরে গড়ে উঠেছিল বর্তমানের শহরগুলি, যার মধ্যে কায়রো, লুক্সোর, আলেকজান্দ্রিয়া প্রভৃতি ছিল গুরুত্বপূর্ণ। নীল নদ ছাড়াও এই নদীর আশেপাশে হাজার বছর আগে গড়ে উঠেছিল সুশাসিত মিশরের রাজকীয় সভ্যতা। মিশরের রাজারা তাদের রাজ্যকে শক্তিশালী করার জন্য নীল নদকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হিসাবে ব্যবহার করতেন। এই নীল নদের সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক ঐতিহাসিক ঘটনা ও কাহিনী, যেমন মিশরের সবচেয়ে বিখ্যাত প্রাচীন নির্মাণ কাজ পিরামিড। এই পিরামিড কিভাবে নির্মাণ করা হয়েছে এই নিয়ে অনেক তত্ত্ব রয়েছে মতবাদ। আসলেই কিভাবে এই পিরামিড নির্মাণ করা হয়েছিল এত বছর আগে কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই, এই সম্পর্কে বিস্তারিত ভিডিও আসছে এশিয়ার বাংলায়, দেখার জন্য আমন্ত্রণ রইল। এছাড়াও প্রাচীন মিশরীয়রা নদীটিকে ব্যবহার করত বাণিজ্যিক লেনদেনের জন্য, যেখানে তাদের চুক্তিমতো বাণিজ্যিক পণ্যগুলো এক স্থান থেকে অন্য স্থানে পার করা হতো। এই নদীর ওপরে নৌকা চালানোর মাধ্যমে খেজুর, গম, বোনা কাপড় এবং অন্যান্য মূল্যবান দ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছাতো। তবে এই নদী শুধু প্রাকৃতিক সম্পদই নয়, এটি ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। এর সবচেয়ে বিখ্যাত কাহিনীটি হযরত মুসা আলাইহিস সালামের সময়কালকে নিয়ে, যা সবার কাছে এক অবিস্মরণীয় ঘটনা। মিশরের ফেরাউন যখন অত্যাচার চালাচ্ছিলেন তার বনি ইসরায়েলদের উপর, তখন আল্লাহ মুসা নবীকে বনি ইসরায়েলদের মুক্তির জন্য পাঠান। ফেরাউনের শাসন থেকে বনি ইসরায়েলদের মুক্তি পাওয়ার এই মহত্তম অধ্যায় নীল নদের সাথে সম্পর্কিত। যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন আল্লাহর আদেশে তিনি নীল নদের পাড়ে এসে দাঁড়ান এবং জাদুর ছড়ার মাধ্যমে নদীটিকে দুভাগ করে দেন। আল্লাহর আদেশে এই আঘাতে সমুদ্রের মাঝখানে একটি বিশাল পথ তৈরি হয় এবং সেই পথ দিয়ে হযরত মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা নিরাপদে পার হয়ে যান। কিন্তু ফেরাউন এবং তার বাহিনী যখন নদী পার হওয়ার চেষ্টা করে, তখন আল্লাহর ইচ্ছায় নদী আবার মিলিত হয়ে যায় এবং ফেরাউনের বাহিনী ডুবে মারা যায়। এই ঘটনাটি কুরআন এবং বাইবেলের এক অভিন্ন কাহিনীর অংশ, যা প্রমাণ করে নীল নদের ঐতিহাসিক গুরুত্ব কতটা গভীর ছিল। আজও নীল নদ শুধু মিশরের জীবনের অংশই নয়, এটি পৃথিবী জুড়ে অগণিত মানুষের জন্য একটি রহস্যময় এবং ঐতিহাসিক আকর্ষণ। কিন্তু এই ঐতিহাসিক নীল নদের পাশে এই নগরী কিভাবে নির্মাণ হয়েছিল, চলুন সেই সম্পর্কে জেনে আসি। মিশরের প্রাচীন ইতিহাস ছিল এক কথায় অসাধারণ এবং রহস্যময় অধ্যায়, যা মানব সভ্যতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আনুমানিক ৩০০০ খ্রিস্টপূর্বাব্দে ঊর্ধ্ব ও নিম্ন মিশর অঞ্চলটি একীভূত হয়ে মিশরের জন্ম হয়।
মিশরের ইতিহাসের প্রথম 2500 বছরের প্রায় পুরোটা জুড়ে স্থানীয় রাজা ও রানীদের শাসনকাল ছিল। খ্রিস্টপূর্ব 3100 সালে ফারাও নারমার শুরু করেন মিশরের প্রথম রাজবংশ। মিশরীয় সভ্যতা ছিল নীল নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি শক্তিশালী সমাজ, যেখানে কৃষি, বাণিজ্য এবং সংস্কৃতি দ্রুত বিকশিত হয়। মিশরের রাজারা, যারা নিজেদের দেবতার সমতুল্য মনে করতেন, তাদের জন্য তৈরি করা হতো বিশাল পিরামিড এবং মন্দির, যা আজও পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম। বিশেষ করে গিজার পিরামিড, যা পৃথিবীর অন্যতম পুরানো এবং অভূতপূর্ব স্থাপত্য, যা পৃথিবী জুড়ে মিশরের ঐতিহ্য বহন করে। মিশরের পিরামিডগুলো নির্মিত হয়েছিল খ্রিস্টপূর্ব 2900 থেকে 2750 বিসির মধ্যে। তাই এই সময়কালকে পিরামিডের যুগ বলা হয়, যখন ফুফু, খাফরে এবং মেনকাউরে নামক শক্তিশালী ফারাওরা তাদের জন্য বিশাল পিরামিড নির্মাণ করেছিলেন। মিশরের প্রাচীন ইতিহাসকে পুরাতন, মধ্য ও নতুন রাজ্য এই 3টি পর্বে ভাগ করা হয়েছে এবং এইগুলিকে ধারাবাহিকভাবে 31টি রাজবংশ শাসন করে। এর মধ্যে মধ্য রাজ্য 1650 থেকে 2050 খ্রিস্টপূর্বাব্দ ছিল এক গুরুত্বপূর্ণ সময়, যখন মিশর অর্থনৈতিক এবং সংস্কৃতিভাবে সমৃদ্ধ অর্জন করে। এই সময় প্রশাসন আরও সুসংগঠিত হয়, কৃষিক্ষেত্রে নতুন প্রযুক্তি ব্যবহার শুরু হয় এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা বৃদ্ধি পায়। এই সময়েই মিশর আন্তর্জাতিক বাণিজ্যে আরও সক্রিয় হয়ে ওঠে এবং নতুন নতুন স্থাপত্য নির্মাণ করা হয়। তবে এই সমৃদ্ধির মাঝেই এক বড় চ্যালেঞ্জ আসে। এক যাযাবর জাতি হিক্স মিশর আক্রমণ করে এবং কিছু সময়ের জন্য মিশরের উপর আধিপত্য বিস্তার করে। তাদের আধুনিক যুদ্ধকৌশল এবং উন্নত অস্ত্রের কারণে মিশরের সেনাবাহিনী তাদের প্রতিরোধ করতে ব্যর্থ হয়। যদিও পরবর্তীতে মিশরীয়রা হিক্সদের পরাজিত করে এবং নতুন রাজ্য আবার প্রতিষ্ঠা করে, যা মিশরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী এবং সমৃদ্ধ সময় হিসেবে বিবেচিত হতো। এই সময় মিশর সামরিক এবং সাংস্কৃতিকভাবে বিশ্বজুড়ে শক্তিশালী হয়ে ওঠে। এই যুগের অন্যতম বিখ্যাত ফারাও হচ্ছে হাটশেপসুট, যিনি মিশরের প্রথম নারী ফারাও ছিলেন। তিনি কূটনীতিক সম্পর্ক এবং ব্যবসার মাধ্যমে দেশকে আরও সমৃদ্ধ করেন। এইভাবেই কয়েক যুগ পেরিয়ে যায়। এরপর মিশরের মাটিতে আবির্ভাব ঘটে রাজা থুটমোস III, যিনি মিশরীয় সাম্রাজ্যের সীমানা প্রসারিতর কাজ শুরু করেন এবং একাধিক সামরিক বিজয় অর্জন করেন। তবে নতুন এই সময়ের সবচেয়ে বিখ্যাত শাসক ছিলেন রামসেস II। তিনি মিশরের সামরিক এবং স্থাপত্য ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছিলেন। তার শাসনামলে মিশরে গড়ে উঠেছিল কার্নাক মন্দির, আবু সিম্বেল মন্দির এবং অন্যান্য বিখ্যাত স্থাপত্য, যা আজও পর্যটকদের আকর্ষণ করে। নতুন রাজ্যের পর মিশর ধীরে ধীরে আবার দুর্বল হতে শুরু করে এবং একে একে বিভিন্ন বিদেশি শক্তির অধীনে চলে যায়। যেমন সর্বপ্রথমে পার্সিয়ানরা মিশর দখল করে। তারপর 332 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার দ্য গ্রেট মিশর জয় করেন এবং আলেকজান্দ্রিয়া শহর প্রতিষ্ঠা করেন। ম্যাসিডোনীয় জাতির লোকেরা এরপর প্রায় 300 বছর ধরে 30 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত দেশটি শাসন করে, যাকে টলেমীয় পর্ব বলা হয়। আলেকজান্ডারের মৃত্যুর পর মিশর গ্রিক শাসনের অধীনে চলে যায় এবং পটলেমাইক সাম্রাজ্যের অংশ হয়। তবে এই শাসনও বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি। রোমান সাম্রাজ্য ক্রমশ শক্তিশালী হয়ে উঠলে মিশরও তাদের দখলে চলে যায়। মিশরের শেষ স্বাধীন ফারাও ছিলেন ক্লিওপেট্রা VII, যিনি রোমানদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং রোমের বিখ্যাত নেতা জুলিয়াস সিজার ও পরে মার্ক অ্যান্টোনিওর সঙ্গে সম্পর্ক করে তোলেন মিশরের স্বাধীনতা রক্ষার জন্য। কিন্তু 30 খ্রিস্টপূর্বাব্দে রোমানদের হাতে পরাজয়ের পর ক্লিওপেট্রা নিখোঁজ হন এবং এর মাধ্যমে মিশরের স্বাধীন রাজতন্ত্র যুগের চূড়ান্ত অবসান ঘটে। এরপরে 642 খ্রিস্টাব্দে এসে আরব মুসলমানেরা মিশর বিজয় করেন। এর কয়েক শতাব্দীর মধ্যেই মিশর একটি আরব রাষ্ট্রে রূপান্তরিত হয়। মিশরের অধিবাসীরা ধীরে ধীরে খ্রিস্ট ধর্ম থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়। আমি এপিসোডের শুরুতেই বলেছি এক বিস্ময়কর মমির অভিশাপের কথা। চলুন মমি সম্পর্কে একটু বিস্তারিত জেনে আসি। মিশরের প্রাচীন ইতিহাসের সবচেয়ে রহস্যময় দিকগুলোর মধ্যে একটি হচ্ছে মমি। মিশরীয়রা বিশ্বাস করতেন যে মৃত্যুর পর তাদের আত্মা পৃথিবীতে ফিরে আসবে, তাই তারা মরণোত্তর জীবনের জন্য মমি তৈরি করতেন। এমনই এক বিস্ময়কর মমি হচ্ছে তুতানখামুনের মমি। তুতানখামুন ছিলেন মিশরের সবচেয়ে বিখ্যাত এবং রহস্যময় ফারাও। যদিও তার শাসনকাল ছিল খুবই সংক্ষিপ্ত, তিনি 18তম রাজবংশের সদস্য ছিলেন। তুতানখামুনের জন্ম আনুমানিক খ্রিস্টপূর্ব 1341 সালের দিকে হয়। তার পিতার নাম ছিল আখেনাতেন, যিনি মিশরের ধর্মীয় সংস্কৃতি পরিবর্তন করে একেশ্বরবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। তবে তুতানখামুন তার বাবার ধর্মীয় বিপ্লবকে পেছনে ফেলে প্রচলিত দেবতা পূজা পুনরুদ্ধার করেন
তুতানখামুনের যখন 9 বছর বয়স তখনই তিনি রাজা হিসাবে অভিষিক্ত হন এবং 10 বছর তার রাজ্য শাসন করেন। কিন্তু যখন তার বয়স 18 হয় তখন তিনি কোনো এক অজ্ঞাত কারণে মারা যান। তার এই মৃত্যু সবার কাছেই ছিল অনেকটা বিস্ময়ের। অনেকে মনে করেন রাজনৈতিক সংঘর্ষের কারণে তাকে শেষ করা হয়েছে, কিন্তু কিছু নতুন গবেষণায় তার মমির ডিএনএ পরীক্ষা করে দেখা গেছে তুতানখামুনের মা ছিলেন তার বাবার এক অজ্ঞাতনামা বোন। ফলে তুতানখামুনের জন্ম হয় রাজপরিবারের মধ্যে আত্মীয়তার মাধ্যমে, যা তার শারীরিক দুর্বলতার একটি বড় কারণ হতে পারে। তবে এর আসল রহস্য এখনও উদ্ঘাটন হয়নি। তার মৃত্যুর পর তার মমির সঙ্গে রাখা হয়েছিল অজস্র মূল্যবান সামগ্রী, যেমন স্বর্ণের কফিন, স্বর্ণের মুখোশ, স্বর্ণের সিংহাসন, রাজদণ্ড ইত্যাদি। আর এখান থেকেই রহস্যের শুরু। 1922 সালে মিশরের প্রখ্যাত আর্কিওলজিস্ট হাওয়ার্ড কার্টার, যিনি তুতানখামুনের মমির প্রাচীন কবর আবিষ্কার করেন, তখন এটি ছিল এক কথায় অসাধারণ সাফল্য। কিন্তু এই আবিষ্কারটি কিছু অদ্ভুত ঘটনা এবং রহস্যের জন্ম দেয়। তুতানখামুনের কবরের অভিশাপের গল্প শুরু হয় লর্ড কার্নাভার নামক এক ব্রিটিশ আর্কিওলজিস্টের মৃত্যুর মধ্য দিয়ে, যিনি তুতানখামুনের কবর খুঁজে বের করার কাজে কার্টারের সাথে ছিলেন। মাত্র কয়েক সপ্তাহ পর তিনি অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর পর বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ে যে তুতানখামুনের মমি কাজ করছে। এই ঘটনার পর একে একে কার্টারের দলের আরও অনেক সদস্যরা অদ্ভুতভাবে মারা যান, যেমন অ্যালান গার্ডনার, রবার্ট ব্লেক এবং অন্যান্যরাও। এবং শেষ পর্যন্ত যখন কার্টারের মৃত্যু হয় তখন এই মমি পুরোপুরি অভিশপ্ত মমি হিসেবে স্বীকৃতি পেয়ে যায়। অনেকে মনে করেন তুতানখামুনের এই মমি মন্ত্র দিয়ে বশ করে রাখা হয়েছিল, যারা এই মমি ধরবে তারই জীবন শেষ হয়ে যাবে। যদিও অনেক বিজ্ঞানী এবং গবেষক একে কাকতালীয় ঘটনা হিসেবে দেখেছে, তবে মিশরের এই প্রাচীন কবর এবং তার রহস্যময় অভিশাপ আজও মানুষকে অবাক করে। মিশর সত্যিই এক রহস্যময় দেশ, যেখানের ধুলোতে জমে রয়েছে অসংখ্য ইতিহাস। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে STR বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন এপিসোডে।